সেনাবাহিনীর অফিসাররা তারা বিভিন্ন নারীদের সাথে অপকর্ম করলেও সমস্যা না। সাবেক সেনাপ্রধান জেনারেল শফি তার বিরুদ্ধে বাহিনীর ভেতরের অনেক সেনা কর্মকর্তাকে নানান ধরনের প্রলোভন ফাঁদে ফেলে তারপর ধর্ষণের অভিযোগ উঠেছে, কিছু করা হয়নি। জেনারেল আজিজও দুশ্চরিত্রা ছিল, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু একজন সৈনিক যদি গোপনে আরেক মেয়ের সাথে প্রেম করে, সেটা তো তাদের চাকরি চলে যায়। তো এই একই অবস্থা বিডিআর সৈনিকদের উপরেও চলেছে, যে সৈনিকদের উপরে লঘু পাপে গুরুদণ্ড দেওয়া হতো, কিন্তু সে অফিসাররা এই লুটপাট, চুরি, বাটপারি এগুলো করেছে। তা আমরা শুরুটা ব্রিগেডিয়ার জেনারেল এটিএম জিয়াউল হাসান আপনাকে দিয়ে শুরু করি। আপনি ওই সময়টাতে ডিএমআই ছিলেন। আপনাদের সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে যে এত অভিযোগ, আপনাদেরকে সেই সময় চিরকুট দেওয়া হয়েছে, যে লিফলেট গুলো তখন বিতরণ করা হয়েছিল, যে কি ঘটতে পারে সেটা আগে থেকেই আলোচনা হয়েছে, আপনারা পাল্টা লিফলেট বিতরণ করেছেন। এই যে এতগুলো বিষয় ঘটলো, এই সেনা কর্মকর্তারা এত দুর্নীতিতে জড়িয়ে পড়লো, ডাল ভাত থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, এটা কি আপনারা সেনাবাহিনীর ঊর্ধ্বতনরা জানতেন না? আপনার মাইকটা আনমিউট করতে হবে স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে আসসালামু আলাইকুম, এবং এই শোর যারা দর্শক শ্রোতা আছেন তাদেরকে এবং আমার সহ আলোচকদেরকে সালাম দিয়ে এবং হোস্টকে সালাম দিয়ে আমার বক্তব্য শুরু করছি। আমি সেনাবাহিনীর ডাইরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স না, ডাইরেক্টর মিলিটারি অপারেশন ছিলাম। এবং আমি একটা কথা মনে রাখতে হবে যে ডিএমও ছিলাম। ডিএমও, আমি ডিএমও ছিলাম। আর যে 1/11 যে সময়কালটা ছিল, এই সময়কালের আমি প্রথম বছরটা ছিলাম হিল ট্র্যাক্সে ব্রিগেড কমান্ডার। সেখানে আমাদের এই সমস্ত জাতীয় এই সমস্ত যে সমস্ত দুর্নীতি দমন বিষয়ক যে বিষয়গুলি ছিল সেগুলির সাথে আমরা সম্পৃক্ত ছিলাম না। আমরা কমপ্লিটলি হিল ট্র্যাক্সের অপারেশন নিয়ে ব্যস্ত ছিলাম, এবং সেখানকার কোনো ধরনের রাজনৈতিক বিচার আচার বা ধরপাকড় বা জিজ্ঞাসাবাদের সঙ্গে আমি সম্পৃক্ত ছিলাম না। আমার দ্বিতীয় বছরে আমি লন্ডনে এক বছরের দীর্ঘ একটা প্রশিক্ষণে চলে যাই, এবং সেখান থেকে আমি ফেরত এসেছি 15ই ডিসেম্বর। আমাকে জানানো হয়েছিল কোন রকম ছুটি ছাটা ছাড়াই ডাইরেক্টর মিলিটারি অপারেশন হিসেবে যোগ দিতে হবে। সুতরাং আমি সরাসরি এসে যোগ দেওয়ার পরে তখন ইলেকশনের ডিপ্লয়মেন্ট চলছে, মানে ডিপ্লয়মেন্ট অলরেডি হয়ে গেছে, এবং এই 2008-এর যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের প্রস্তুতি চলছে। এবং আমাকে বলা হলো যে আমি এই 15 দিন আমি এই পরিদপ্তরেই থাকবো, তবে দায়িত্ব গ্রহণ করব ইলেকশন পরে। তো ইলেকশন হওয়ার পরে 28শে ডিসেম্বর দায়িত্ব গ্রহণ করি এবং এরপর পালন করি। আপনি করলেন এই প্রশ্নগুলি। প্রথম কথা হচ্ছে যে বাহিনীর ভিতরে দায়িত্ব গ্রহণের পরে ডিআরের এই সমস্ত দুর্নীতি সংক্রান্ত কোন রকম আওতার বাইরে, কারণ একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা কমপ্লিট বাহিনী, এবং তারা তাদের নিজস্ব প্রশাসন দিয়ে চলে, এবং তাদের সম্পূর্ণ তাদের ভিতরে যে সমস্ত প্রশাসনিক কাজ, গবেষণার কাজ। আচ্ছা, আমার মনে হয় শুনতে একটু সমস্যা হচ্ছে। আপনার নেটের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে কাজ করি এবং বিডিআর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কাজ করি, কমপ্লিটলি মন্ত্রণালয় ডিফারেন্ট। সুতরাং ওইখানে আমাদের সাথে কোনো যোগাযোগের কোনো প্রশ্নই আসে না। এইটুকুই আমার বক্তব্য এই ব্যাপারে। এরপরে আপনাদের যা হয়েছে, যে আমরা পিলখানা হত্যাকাণ্ডের পরে সেনাবাহিনীর অফিসার যারা এটার সাথে সম্পৃক্ত ছিল, এবং সেনাবাহিনীর অফিসার যারা এই ঘটনার সাথে বিডিআর এর কারা সম্পৃক্ত ছিল এবং সেনাবাহিনীর কারা সম্পৃক্ত ছিল, সেটা নিয়ে যারা বিচার করতে চেয়েছে, তদন্ত করতে চেয়েছে, তাদের মধ্যে একজন আছেন আমাদের এখানে ব্রিগেডিয়ার হাসান নাসের। এই ধরনের অফিসারদেরকেও তখন নানানভাবে বাধা দেওয়া হয়েছে, তাদেরকে টর্চার করা হয়েছে, তাদেরকে উল্টো শাস্তি দেওয়া হয়েছে। মানে এই জিনিসগুলো তো নিশ্চয়ই আপনারা
শুনেছেন বা আপনাদের ঊর্ধ্বতন অফিসাররা শুনেছেন। আমি হ্যাঁ, আপনাকে আমি বলি আপনাকে, সেটা আমি আপনাকে বলছি যে অ্যাজ এ হোল সেনাবাহিনীর একজন কর্মকর্তা হিসেবে যে এটা আপনারা মানে করেন নাই কেন, বা এই যে বিচারটা করা দরকার ছিল, সেখানে শুধুমাত্র বিডিআর এর লোকজনকে ধরে এনে নিরীহ সবাইকে, যারা বিভিন্ন ঢাকার বাইরের বিভিন্ন ক্যাম্পে ছিল তাদেরকে ধরে এনে আপনারা যাবজ্জীবন ফাঁসি টাসি দিয়ে এই যে 16টা বছর জেল খাটালেন, সেনাবাহিনীর অফিসারদের ব্যাপারে সে ব্যবস্থাটা কেন নিলেন না? হ্যাঁ, এখানে আপনি একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই যে বিচার প্রক্রিয়াটা, এটা ছিল সরকারের ব্যবস্থাপনা। এখানে একটা স্পেশাল কোর্ট এস্টাবলিশ করা হয়েছিল এবং বিচারের যে সমস্ত প্রস্তুতি এবং আইনগত বিষয়গুলি তাদের আয়ত্তাধীন ছিল, এবং সেনাবাহিনীর অ্যাকচুয়ালি এর মধ্যে কোনো নিয়ন্ত্রণ ছিল না। এবং এই দুটো তদন্ত কাজ পরিচালনা হয়েছিল। একটা হচ্ছে যে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীরের তত্ত্বাবধানে, যেটাতে এই তদন্ত আদালতটা ছিল সেনাবাহিনীর দ্বারা গঠিত, এবং এই তদন্তের টার্মস অফ রেফারেন্স আমার জানা নাই, কারণ আমি ছিলাম একজন সাক্ষী সেখানে। আমার যতটুকু আমি ধারণা করতে পারি, এটা আমার কমপ্লিটলি ধারণা, যে এই ঘটনার কারণ এবং এর জন্য দায়ী কে এবং তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা যায়, এটা ছিল হয়তোবা তাদের উদ্ঘাটনের বিষয়। এবং সেনাবাহিনীর ব্যর্থতা নিয়ে বা কেন আমরা অভিযান পরিচালনা করতে পারলাম না, এবং এই ব্যাপারটা আমার মনে হয় না যে তাদের এই তদন্ত আদালতের টার্মস অফ রেফারেন্সের মধ্যে ছিল, বিকজ এইটা যখনই আলোচিত হবে তখনই সরকারের অনুমোদনের প্রশ্নটা কাছে চলে আসবে। আমি আপনাকে শুধু একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে এই ঘটনার প্রথম সেনা সদর জানতে পারে, প্রথম কথা হলো যে আমার দায়িত্বটা মিলিটারি অফিস ডাইরেক্টর অপারেশন হিসেবে আমি বাংলাদেশ সেনাবাহিনীর যে জাতীয় যে পরিকল্পনা, মহাপরিকল্পনা আছে, প্রতিরক্ষা পরিকল্পনা, সেটা প্রণয়ন এবং সেটাকে বিভিন্ন ডিভিশনে দেওয়া, অথবা সেনা প্রধানের পক্ষ থেকে এটাকে জারি করা এবং সেইভাবে সেনা মোতায়েন করা, এবং সেই অপারেশন ঠিক মতো পরিচালনা হচ্ছে কিনা তা মনিটর করে এবং আমার কমান্ডকে, অর্থাৎ সেনা প্রধানকে সিজিএস এর মাধ্যমে জানানো বা সরাসরি জানানো, এটাই আমার কাজ। এখন যখন এরকম একটা ইমার্জেন্সি হলো, যেখানে আমাদের প্রায় 132 জনের মতো অফিসার সেনা বিডিআর এর ভিতরে আটকা পড়েছে, এবং ওই মুহূর্তে অ্যাকচুয়ালি সংখ্যা বলা হয় নাই, কিন্তু পরে আমরা ক্যালকুলেশন করে দেখেছি, আমার ধারণা ছিল অ্যারাউন্ড 149, কিন্তু সত্যিকার অর্থে এটা ছিল 132। আচ্ছা, এখন আমাদের এই জায়গায় আমাদের ভূমিকাটা কি? 9:30 আমরা জানতে পারি যে বিডিআর এর সদর দপ্তরের ভেতরে কিছু উচ্ছৃঙ্খল সৈনিক বিডিআর মহাপরিচালকের দরবারে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এবং একজন অস্ত্রের মুখে মহাপরিচালককে জিম্মি করেছে। এটা কিন্তু মোটেই একটা স্বাভাবিক ঘটনা না, এবং এটা সেনাবাহিনীর ইতিহাসে অন্য কোথাও হয়েছে কিনা আমার অ্যাটলিস্ট 31 বছরের সার্ভিসে আমি শুনি নাই। আমি একটা বিদ্রোহর ব্যাপারে জানতাম, সেটা আনসারের, সেটা একটা অন্য ইস্যু ছিল। বাট এই যে সেনাবাহিনী, এই বিডিআর এর ভেতরের যে এই যে বুদবুদ আপনি যেটা বললেন, যে ডাল ভাত কর্মর যে কর্মসূচি ছিল সেটার দুর্নীতি, এটার জন্য কে দায়ী, এইটা কিন্তু কমপ্লিটলি বিডিআর এর একটা ইন্টারনাল ব্যাপার। এটা যদি জেনেও থাকে কেউ, সেটা সেনা সদর পর্যন্ত আসলেও এটা সেনাবাহিনী প্রধান বা পিএসওরা জেনে থাকতে পারে। আর জানবে কারা? গোয়েন্দা সংস্থাগুলি, যেমন ডিজিএফআই বা এনএসআই, তারা জানতে পারে। সেনাবাহিনীর ডাইরেক্টর মিলিটারি অপারেশনের he has got no role to even get into the nitty-gritties of this dal bhat karmasuchi. This is not our program. This is completely a national program. It was conducted by them, and etar outcome, etar anomalies, it is all this responsibility of the government, even not in the army headquarter. এই হলো অ্যাকচুয়ালি ডাল ভাত কর্মসূচির ব্যাপার। কিন্তু 9:30 যখন বিডিআর এর সদস্যরা এরকম একটা উচ্ছৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করলো, এবং বিডিআর এর মহাপরিচালক সেনাপ্রধানকে রিকোয়েস্ট করলো
যে তাকে উদ্ধার করার জন্য, এবং সেই উদ্ধার করা রিকোয়েস্টের প্রেক্ষিতে সেনাপ্রধান যখন ঢাকা শহরের যে পদাতিক ব্রিগেডটা আছে সেই ব্রিগেড কমান্ডারকে ডেকে যখন আদেশ দিল যে তুমি ইমিডিয়েটলি যাও, এবং সেখানে তার প্রাথমিক আদেশটা ছিল তুমি যাও এবং সেখানে দেখো কি হচ্ছে। তো আমি একজন মিলিটারি অফিসার হিসেবে যখন আমি এটাকে আদেশে লিখবো, আমি এই কথাটা লিখবো না, বিকজ আমি তাকে তার টাস্ক খুব স্পেসিফিক করে দেব, এটাই আমার কাজ। তো আমরা যেটা মানে পেশাগত যেভাবে দিই আমরা এরকম সিচুয়েশনে যখন কোন বিশেষ অর্ডার দিতে হয়, সময় কম থাকে, তখন আমাদের একটা ছক আছে, এবং সেই ছক অনুযায়ী তাকে একটা খুবই শর্ট পরিস্থিতি এবং তার টাস্ক এবং এবং তার অধীনে কোন কোন সেনাদল গ্রহণ তাকে দেওয়া হলো এই তাদের এই অভিযানটা সফল করানোর জন্য, এটাই আমার কাজ। এবং এদের মোবিলাইজেশন এবং যথাযথভাবে সেই 46 ব্রিগেডের কমান্ডারের হাতে পৌঁছানো, এটাই আমার মূল দায়িত্ব। এবং সেই সাথে তাকে সেই যানবাহন, গোলাবারুদ এবং সৈন্যদল দেওয়া, যেন তিনি তার মিশনটা খুব স্মুথ ভাবে পরিচালনা করে তার লক্ষ্য অর্জন করতে পারে। এবং সেই অনুযায়ী আমি যেটা করেছি সেটা হলো আমরা রীতিমতো সাইমেলটেনিয়াস, আমরা বলি যে এক ধরনের যে প্রত্যেকটা ইউনিটকে আমরা ওভার ফোনে আদেশটা শুনিয়ে দিয়েছি, ব্রিগেড কমান্ডারকে দেওয়া হয়েছে। ব্রিগেড কমান্ডার নিজের অপারেশনাল স্টাফ সাথে করে নিয়ে গেছেন, যেন সেখানে যদি ফার্দার অর্ডার দিতে হয় তাহলে আমি একটু পরিষ্কার করি স্যার, আমি একটু পরিষ্কার করি। আপনাকে আমি মানে কি ঠিক মতো হয়েছে, যা আপনারা ঠিক মতো করেছেন তা তো করেছেন, কিছু ঠিক মতো হয় নাই, মানে সে ঠিক মতো হয় নাই কি কারণে এটা হলো। আমি আপনাকে কিন্তু মানে ব্যক্তিগত ভাবে যে আপনি ডিএমও হিসাবে আপনাকে কোনো দায়িত্ব আছে আমি সেটা হিসাব করি না। একজন অফিসার ছিলেন, সার্ভিং থাকা অবস্থায় একজন সৈনিকের উপরেও এটা বর্তায় যে এই ধরনের একটা ঘটনা ঘটলো, তাই না? দেশের ইতিহাসে সবচেয়ে ন্যাক্কারজনক একটা ঘটনা ঘটেছে। সেই জায়গা থেকে আমি বলছি যে আপনারা আপনার ঢাকার 46 ব্রিগেডকে পাঠিয়েছেন, এটাকে পাঠিয়েছেন, ওইটাকে পাঠিয়েছেন, মানে কি পাঠান নাই বা কি করেন নাই যে জন্য এই হামলাটা হলো? সেনাবাহিনীর ব্যর্থতাটা আসলে কি? না, হামলাটা তো অ্যাকচুয়ালি সেনাবাহিনীর উপরে হয়নি, এটা ঘটনাটা ঘটছে ভেতরে। এবং এইখানে যে কাজটা হয়েছে সেটা হচ্ছে যে সেনাবাহিনীকে যখন তার দায়িত্ব দেওয়া হয়েছে, সেনাবাহিনী এবং তার অবজেক্টিভের মধ্যে একটা অন্য একটা কর্তৃপক্ষ এসে দাঁড়িয়েছে, এবং এটা হলো আনএক্সপেক্টেড। এটা আমরা তো টেলিভিশনে দেখার পরে বুঝতে পারলাম যে রাজনৈতিক নেতৃবৃন্দ ইনভলভ হয়েছেন উইদাউট কনসাল্টিং দি মিলিটারি অথরিটি। এটাই হলো মেইন কারণ। এবং এইখানে যে ফিল্ডে যে কমান্ডার ছিল, সে তার যে দায়িত্ব ছিল, তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা সে ভুলে গিয়ে সে রাজনৈতিক নেতৃবৃন্দের কথা শোনা শুরু করেছে। তো আমি যদি মিলিটারি অফিসার হই, আমার প্রথম কথা হলো আই উইল কিক হিম আউট ফ্রম মাই ওয়ে। ইউ হ্যাভ নো বিজনেস টু স্টপ মাই ওয়ার্ক। ইফ ইউ হ্যাভ এনি বিজনেস, গো অ্যান্ড টক টু মাই সুপিরিয়র। আমি একটা ফিল্ড কমান্ডার হিসেবে আমি এইটুকুই বুঝি। সো মানে ফিল্ড কমান্ডার যে ছিল, যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তার কাজ ছিল ওই পলিটিক্যাল লিডারদের সাথে আলাপ আলোচনা, তাকে ব্রিফিং না করে উনি বরং উনাকে পেছনে সরিয়ে দিয়ে উনার মিলিটারি যারা সাবঅর্ডিনেট ছিল তাদেরকে ব্রিফিং করে কাজ করার কথা ছিল। আচ্ছা, আমি দেখি আমাদের ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির স্যারের কাছ থেকে একটু সরাসরি জানতে পারি কিনা। স্যার, আপনাদের বাহিনীর অফিসাররা গম চুরি করে, গুঁড়া দুধ চুরি করে, এই দরবার হলে আজকে এই ঘটনা, আমি রিপোর্টের কিছু কিছু অংশে পড়লাম, ওগুলি পরবর্তীতে আমরা জানাবো। দরবার হলটা যে আপনারা মাঝে মধ্যে এটা করেন নাকি, ভাড়া দেন, তাই না? এই ভাড়াটা যে দেন, এইখানেও কোনো ধরনের কোনো টেন্ডার বা কাদেরকে লিজ দেয়া হবে এটা এরকম কোনো ব্যক্তি না, ওইটা মেজর জেনারেল শাকিল তার পছন্দের একজনকে দিয়ে দিতেন, কোনো জবাব দিয়ে তার ব্যাচমেট, সো তাকে দিয়ে দিতেন, সেখানে কোনো জবাব দিতে থাকতো না। মানে এই যে সেনাবাহিনীর এত বড় একজন অফিসার পিলখানার মতো এরকম একটা জায়গার মধ্যে তারা একদম ক্যান্টনমেন্টের পাশে বসে এই ধরনের দুর্নীতি করছে, সারা দেশে বিডিআর এর যে সৈনিকদের মধ্যে যত ধরনের এই যে ক্ষোভগুলো তৈরি হয়েছে, তাদের উপরে যে নির্যাতনগুলো হয়েছে, এই ঘটনাগুলো ঘটলো, মানে এইটার কি সেনাবাহিনীর
মানে কেন্দ্রীয় কোনো কন্ট্রোল ছিল না বা কোনো দায়িত্ব ছিল না এগুলোর ব্যাপারে খোঁজ খবর রাখা, যেটা উনি বললেন যে ডিএমওর একটা কাজ এই ডিপার্টমেন্টের। আসলে সেনাবাহিনীর অ্যাজ এ হোল কাজটা কি, মানে তারা তো কোনো না কোনো একটা জায়গায়, সেটা মিলিটারি ইন্টেলিজেন্স হোক, সেটা আপনার প্রধান সেনা প্রধানের কার্যালয় হোক, যেখানে হোক, কোনো না কোনো একটা জায়গাতে তো নিশ্চয়ই এটা তদারকি করা হয় যে সেনাবাহিনী আমার অফিসাররা ঠিক মতো চলছে কিনা, কোথায় কাকে দেওয়া হচ্ছে কি, এটা কে করে বা এটা করা হয় নাই কেন, বা এই যে এত মানে মহা চুরির সাথে সেনাবাহিনী জড়ায় গেল, এই দায়টা কার? না স্যার, এটা তো আই হ্যাভ এ পয়েন্ট যে এই জাস্ট মিস্টার, আমি ইলিয়াস ভাই, আমি আপনাকে একটা বলি, প্লিজ ডোন্ট ইউজ দিস ওয়ার্ড। আপনার কাছে আসতেছে। তার আগে আমি একটু বলি প্লিজ, এই ওয়ার্ডটা ইউজ করা যে সেনাবাহিনীর অফিসারের চুরি, এই ফরগেট, মানে জাস্ট ডোন্ট ডু দিস কাইন্ড অফ ওয়ার্ড ইউজ। আই জাস্ট ডোন্ট লাইক দিস ওয়ার্ডস। সেনাবাহিনী কিভাবে তাদের অফিসারদেরকে কন্ট্রোল করে, উই হ্যাভ সিন ফর লাস্ট 30 ইয়ার্স। বিডিআর এর ভিতরে কেন করতে পারে নাই, দ্যাট ইজ নট এ ফেইলিয়ার অফ দি মিলিটারি সেনা